হিরণ আরেক দফা বুকে যন্ত্রণা অনুভব করে, হেরে যাওয়া গলায় বলে, তুমি ভুল বুঝছো মা। না পাপা, তুমি ওই আঙ্কেলকে মারছিলে, তুমি আঙ্কেলকে শুট করেছো। হিরণ এক্সপ্লেনেশন দেওয়ার মতো করে বলে, না মা, ওইটা ব্যাড আঙ্কেল ছিল, তাই পাপা মেরেছি। তুমি আমাকে ট্রাস্ট করো না? হিরণের প্রশ্নের পিঠে বন্যি দ্বিধায় পড়ে যায়। সে এক হাতে চোখের পানি মুছে হিরণের দিকে তাকায়। কোনটা বিশ্বাস করা উচিত তার, যা সে চোখ দেখেছে নাকি যা তার পাপা বলছে? এটা সত্য যে তার পাপা কখনো কাউকে মারে না, অন্তত বন্যি কখনো দেখেনি। তাহলে কি সত্যি ওই আঙ্কেলটা ব্যাড ছিল? দ্বিধা সংশয় নিয়ে বন্যি প্রশ্ন করে, কি করেছে ওই আঙ্কেল? হিরণ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বন্যির এই প্রশ্নে মৃদু আশ্বাস খুঁজে পায় সে। শান্ত স্বরে বলে ওঠে, ধরো তুমি তোমার প্রিয় টয়েস একজনকে দিয়ে বললে সেটার খেয়াল রাখতে, কিন্তু সে সেটার খেয়াল রাখতে পারেনি, হারিয়ে ফেলেছে, তাহলে তুমি কি করবে? বন্যি ক্ষোভ মিশ্রিত সুরে বলে, খুব রাগ করব, ওকে খুব হেট করব। এক্স্যাক্টলি। পাপা ওই আঙ্কেলকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছিল, পাপার খুব দামি একটা জিনিস দেখে রাখার, কিন্তু ওই আঙ্কেল সেই জিনিসটা ভালো করে দেখে রাখেনি, যেই কারণে জিনিসটা এখন হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। ওই জিনিসটা তোমার অনেক প্রিয়? খুব প্রিয়। বন্যি এবার আরেকটু অবাক হয়ে প্রশ্ন করে, আমার থেকেও বেশি প্রিয়? মেয়ের প্রশ্নের পিঠে হিরণ হেসে দেয়। এবার হাসতে হাসতে জবাব দেয়, ঠিক তোমার সমান প্রিয়। বন্যি মনে মনে কিছুটা নারাজ হয়। কি সেই জিনিসটা যেটার গুরুত্ব তার পাপার লাইফে ঠিক তার সমান? বন্যির লটকে রাখা মুখ দেখে হিরণ মৃদু হেসে ফের হাত বাড়িয়ে দিয়ে বলে, বেরিয়ে আসো মা, পাপা ওয়েট করছে। বন্যি গাল ফুলিয়ে বলে, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি ওই আঙ্কেলকে শাস্তি দিয়েছো, এখন কি করে ঠিক করে দাও। কাউকে মারা খুব খারাপ কাজ, মাম্মাম শুনলে রাগ করবে। বন্যির কথা শুনে হিরণ ক্ষণিক সময় নীরব রয়। ছেলেটা আর বেঁচে আছে বলে তো মনে হয় না। বেঁচে থাকলেও হয়তো তার দেহ এতক্ষণে জিন্দা মাটিতে সমাধি দিতে নিয়ে গেছে ইবাদ। আর হিরণ চাও না ছেলেটা বাঁচুক। কিছু দোষ ক্ষমার অযোগ্য হয়, ক্ষমা যতই মহৎগুণ হোক না কেন হিরণের দ্বারা ক্ষমা করা সম্ভব না। তবুও সে বন্যির মন রক্ষার্থে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে, আচ্ছা। বন্যি এবার খুশি হয়, তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওই আঙ্কেল ঠিক হয়ে গেলে তার পাপা আর কিলার হবে না, এই বিশ্বাস মনে পুষে বন্যি দ্রুত ইঁদুরছানার মতো বিছানার নিচ হতে বেরিয়ে আসে। হিরণ মেয়েকে কোলে তুলে বুকের সাথে মিশিয়ে নিতে একটা স্বস্তি অনুভব করে। মেয়ের চোখে ক্ষণিকের ঘৃণা এখনো তার বুকে ছুরির মতো বিঁধে আছে। অন্ধকার কক্ষের মেঝেতে বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে আছে একজন পুরুষ। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে আধার পানে। ভাই হারানোর করুণ শোক নীরবে পালন করতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। মনের মধ্যে জমে আছে অপ্রকাশিত দুঃখ ও প্রশ্নের পাহাড়। কি এমন শক্তি আছে এই জঙ্গি চক্রের কাছে? কোন শক্তি ব্যবহার করে তারা সাধারণ মানুষকে অমানুষে রূপান্তরণ করে? অলৌকিক কোনো শক্তি, কিন্তু তা কি করে সম্ভব? দুর্জয়ের চোখের সামনে ভেসে ওঠে দীপ্ত ছোটবেলার দৃশ্য। সরল হাসির অধিকারী ছেলেটা দুর্জয়ের বিপরীত চরিত্রে ছিল। সবার সঙ্গে মিশতে জানত, মন খুলে হাসতে জানত। সেই ছেলেটা কিভাবে অস্ত্র হাতে তুলে নিতে শিখল? ঠিক কোন মন্ত্র পড়ে কানে ফু দেওয়ার পর একটা মানুষের সম্পূর্ণ সত্তা বদলে দেওয়া সম্ভব? এত প্রশ্নের ভিড়ে দুর্জয়ের মস্তিষ্ক যখন চিনচিনে ব্যথা অনুভব করে, ঠিক সেই সময় তার মাথায় আর একটা প্রশ্ন উকি দেয়। আসার পথে জুলফিকার মুস্তাফা বলেছেন তিনি নাকি খবর পেয়েছেন যে এই টেরোরিজম রিলেটেড আপডেট পাবলিশ করা ওয়েবসাইটের অ্যাক্সেস নাকি ফিলিস্তিন থেকে দেওয়া হচ্ছে। কথাটা শুনে দুর্জয়ের মস্তিষ্ক আরও ফাঁকা হয়ে পড়ে। একজন বোধসম্পন্ন মানুষের পক্ষে এরকম অবান্তর কথা বিশ্বাসযোগ্য মনে হবে না কখনো। দুর্জয়ও বিশ্বাস করে না, কারণ এরকম স্টেটমেন্টের পক্ষে কোনো যুক্তিই খাটে না। একটা জাতি যারা কিনা নিজেদের সার্বভৌম এবং ইমানের জন্য লড়াই করে যাচ্ছে, অবিরত তাদের পক্ষে কখনোই সম্ভব না এমন অমানবিক একটা মিশন পরিচালনা করা। আর তাছাড়াও ফিলিস্তিনের অর্থনৈতিক অবস্থা এখন বেশ নড়বড়ে। ওই দেশে বসবাসরত কোনো নাগরিকের পক্ষেই সম্ভব নয় এমন ব্যয়বহুল একটা মিশন চালিয়ে যাওয়া। মোদ্দা কথা, কোনো লজিকই মিলাতে পারছে না দুর্জয়। একসঙ্গে শোক, কষ্ট, প্রশ্নের মাঝে রাগও এসে হানা করে দুর্জয়কে। কর্নেল জুবাইর শিকদারের সেই ননসেন্স মার্কা অর্ডারের জন্য আজ এতগুলো হোস্টেজের প্রাণ গেল। দুর্জয় ওনাকে বারবার ওয়ার্ন করেছিল যে এই ইলেকট্রিসিটি কেটে অন্ধকারের ভিতরে প্রবেশ করাটা শোচনীয় হবে না। টেরোরিস্ট এবং হোস্টেজ উভয়ই এতে ভীত হয়ে যাবে। টেরোরিস্টরা হয়তো এলোমেলো ভঙ্গিতে গুলিবর্ষণও করতে পারে। কেবল দুর্জয় নয়, মিটিংয়ে উপস্থিত সকলে এই বিষয়টা তুলে ধরেছিল, কিন্তু কর্নেল যেন কানে তুলে গুজে রেখেছিল।
এতগুলো অফিসারের কথা অগ্রাহ্য করে তিনি নিজের অর্ডারে অটল রইলেন। ফলাফলস্বরূপ এতগুলো প্রাণ ঝরে পড়ল। এর ড্রাইভার কার? কর্নেল তো কখনোই এর ড্রাইভার নেবেন না। তিনি কেবল নিজের পদোন্নতির পথ সুগম করতে ব্যস্ত। বুকফাটা কষ্ট এবং প্রশ্নের ভিড়ে চাপা পড়ে দুর্জয় নিজের দুহাতে মাথার চুল টেনে ধরে। সব অসহ্যকর ঠেকছে তার কাছে। একটাই তো জীবন, তাও এত কঠিন কেন হতে হবে? আধার রাতে টিমটিমে আলোয় বিছানার একপাশে উত্তর দিকে পা দিয়ে ঘুমিয়ে আছে একটা জীবন্ত পুতুল। তারই ঠিক পাশে দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছে এক তৃষার্ধ পুরুষ। ঘাটতে সামান্য ডান পাশে কাত করে নিষ্পাপ পুতুলের মুখশ্রী দেখতে ব্যস্ত সে। তার এই পাপের রাজত্বে ছোট্ট এক টুকরো স্বস্তি বয়ে বেড়ায় এই মুখটা। স্বস্তি পাবেই না বা কেন? মেয়েটা দেখতে অবিকল নিজের মায়ের মতো হয়েছে, হুবহু কিশোরী বাণীর প্রতিরূপ। যদিও এখন আর বাণীর চেহারায় সেই লাবণ্য নেই। অযত্ন এবং অবহেলায় পুরো চেহারার রূপ বদলে ফেলেছে। আচমকা নিজের বাম পাশে কারো অস্তিত্ব টের পেতে হিরণ মাথা ঘুরিয়েই সেই পানে তাকায়। সঙ্গে সঙ্গে দেখতে পায় সে কিশোরী বাণীকে। গায়ে ঢিলেঢালা টি শার্ট এবং ট্রাউজার, চুলগুলো ব্যাং স্কার্ট দেওয়া, গোলগাল মুখশ্রী। বর্ণির মতোই সেও উত্তর দিকে পা দিয়ে শুয়ে আছে। হিরণ তাকাতে একগাল হেসে প্রশ্ন করে, বলুন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন, টমবয় বাণীকে নাকি বন্যের মাকে? হিরণ সে হাসি মাখা মুখে দৃষ্টি স্থির রেখে শান্ত স্বরে জবাব দেয়, সম্পূর্ণ বাণীকেই ভালোবাসি। বাণীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। নীরবে হিরণের মাথার কাছটায় বসে সামান্য ঝুঁকে তার কপালে পরশ ছোঁয়ায়। হিরণের চোখ বুজে আসে। সে জানে এই সবটা কেবলই তার কল্পনা, কারণ কল্পনা ব্যতীত এটা কভু সম্ভব নয়। কল্পনায় ডুবে হিরণ ফিরে যায় অতীতের পাতায়। তীব্র বর্ষণ এবং গোধূলি লগ্নের বিদায় বেলা তখন। এক হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে অপর হাতে ফোন কানে চেপে ধরে কথা বলতে ব্যস্ত এক যুবক। গাড়ি এগিয়ে চলছে সবুজে ঘেরা সিলেট শহরের পাকা সরু পথ ধরে। আচমকা গাড়ির হেডলাইটের আলোয় রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে সে, কিন্তু ততক্ষণে ব্রেক কষার মতো অবস্থা আর নেই। তাই বাধ্য হয়ে দ্রুত গতিতে সুকৌশলে স্টিয়ারিং চালিয়ে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে ফেলে সে। কোনো এক অপরিচিতাকে বাঁচানোর চক্করে লগ্ন শেষে গোধূলি বেলায় সেই যুবক এক অ্যাক্সিডেন্টের শিকার হয়। সাদা গাড়িটা এক বিশাল গাছের সঙ্গে ধাক্কা খায়। ব্যাপক ধাক্কায় যুবকের মাথাও বাড়ি খায় স্টিয়ারিংয়ের সঙ্গে, যার ফলস্বরূপ তার নাক দিয়ে গলগলিয়ে বেরিয়ে আসে তরল লাল পদার্থ। চেতনা হারায় সে। জ্ঞান ফিরতেই চোখ মেলে তাকায় সেই যুবক। সম্পূর্ণ শরীর অক্ষত থাকলেও আঘাতের ফলে মাথা কেবল সামান্য ভারী লাগছে তার কাছে। চারিদিকটা দেখার জন্য ঘাড় ঘোরাতেই তার দৃষ্টি স্থির হয় ঠিক তার পাশের বেডে। হসপিটালের নীল চাদরে ঢাকা সিঙ্গেল বেডটায় ঘুমান্ত নিষ্পাপ মুখশ্রীর মালিককে বেশ খুঁটিয়ে খুঁটিয়েই দেখে একজোড়া নিষ্পলক চোখ। কি হলো কে জানে, সে মুখশ্রী তাকে আকর্ষিত করে, নামহীন নিকশমায় ডুবতে বাধ্য করে। জীবনের প্রতিটা পদে নিজের মর্জির জোর খাটানো যুবক নিজের মনের উপর জোর হারিয়ে বসে। মস্তিষ্ক বলে ওঠে, থেমে যা, আগাস না। যুবক মস্তিষ্কর কথাকে অগ্রাহ্য করল। খানিকটা সময় এভাবেই পেরিয়ে গেল। যুবক নিজের সম্বিত ফিরে পেল যখন একজন নার্স দুটো বেডের মধ্যে শুভ্র একটা পর্দা টেনে দিল। ঘুমন্ত মুখশ্রী চোখের আড়াল হতেই যুবক সে নার্সের পানে তাকায়। খানিকটা বিরক্ত মিশ্রিত দৃষ্টি মেলে। ত্রিশর্ধ নার্স হাতের ফাইলে কিছু একটা লিখতে লিখতে বলে, এখানকার সাবেক মেয়রের মেয়ে, প্রায় সবাই চিনে ওকে, তাই ওর ফ্যামিলিকে ইনফর্ম করতে আমাদের ঝামেলা হয়নি। তারা যে কোনো সময় পৌঁছে যাবে, কিন্তু তোমার ফ্যামিলিতে কাউকে ইনফর্ম করা সম্ভব হয়নি। ফোনটা অক্ষত নেই, সেজন্য নাম পরিচয় কিছু লেখা হয়নি। নিজের নামটা বলো। যুবক শান্ত গলায় জবাব দেয়, হিরণ। নার্স ভুরুকুচকে প্রশ্ন করে, শুধু হিরণ? হ্যাঁ। আগে পিছনে কিচ্ছু নেই? এখনো প্রশ্নে বেশ বিরক্ত হয় হিরণ। তার মুখেও ফুটে ওঠে সে বিরক্তির ভাব। কোনো উত্তর না পেয়ে নার্স বলে, ফোনটা এনে দিব, বাসায় জানাতে চাও? হিরণের উত্তর শুনে নার্স আর অপেক্ষা করে না। যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই হিরণ প্রশ্ন ছুড়ে, মেয়েটার কি হয়েছে? নার্স এক পলক ভুরুকুচকে হিরণকে আগাগোড়া পরখ করে জবাব দেয়, বৃষ্টিতে ভিজেছে হয়তো, খুব জ্বর বাঁধিয়েছে। রাস্তায় পড়ার ফলে হাতে পায়ে কিছু জায়গায় ছিলে গিয়েছে। হিরণ ফের প্রশ্ন করে, মেয়ের নাম কি? নার্স এবার হিরণের কৌতূহলে বেশ বিরক্ত হয়। এই ইমার্জেন্সি ইউনিটে এতগুলো রোগী রেখে কি এখন সে বসে এই মাথায় আঘাতপ্রাপ্ত পাগলের প্রেমের প্রশ্নের জবাব দেবে নাকি? তবুও সে শেষবারের মতো বলে ওঠে, আনিসুর জামান তালুকদারের মেয়ে, বাণী তালুকদার। ফজরের আজান সবে পড়ল বললেন,
নির্ঘুম রাত পার করা দুর্জয় নীরবে রুম ছেড়ে বেরিয়ে আসে। ব্যক্তিগত রুমটা চাবি দ্বারা লক করে এক মুহূর্তের জন্য অন্য পাশের বদ্ধ দরজার পানে চায়। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে মেইন দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। মেইন দরজাটা লাগানোর শব্দ হতেই দরজা খুলে রুম থেকে বেরিয়ে আসে বানি।